বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্ব বি গ্রুপ। তোমাদের আজকে 11টার সময় হচ্ছে অ্যাডভান্স সার্ভিং ক্লাস ছিল, থিওরি ক্লাস। তো এর আগে আমরা অলমোস্ট একটা ক্লাস করেছি, লেকচার 1। আজকে হচ্ছে আমরা লেকচার 2, যেটা হচ্ছে দ্বিতীয় অনলাইন ক্লাস আজকে করব। তো এর আগের দিন অনলাইন ক্লাসে আমরা 6 অধ্যায় পড়ছিলাম, মেবি 6 অধ্যায় পর্যন্ত শেষ হয়েছিল। আজকে আমরা 7 অধ্যায়টা দেখব। 7 অধ্যায়ে কি আছে একটু দেখি। আচ্ছা, 7 অধ্যায়ে কি আছে দেখো। 7 অধ্যায়ে আছে হচ্ছে ভূমণ্ডলীয় জরিপের ধারণা, কনসেপ্ট অফ জিওডেটিক সার্ভেইং। জিওডেটিক সার্ভেইং মূলত কাকে বলে, আগে আমরা সংজ্ঞাটা একটু জানি। সংজ্ঞাটা হচ্ছে এখানে ভূপৃষ্ঠের বিশাল এলাকাব্যাপী সুদূরবর্তী বিভিন্ন উল্লেখযোগ্য স্থান বা বিন্দুর তুলনামূলক অবস্থান বা পরম অবস্থান নির্ণয়ের জন্য যে জরিপ কাজ পরিচালনা করা হয় তাকে জিওডেটিক সার্ভে বা ভূমণ্ডলীয় জরিপ বলে। এ ধরনের জরিপে পৃথিবীর বক্রতাজনিত ত্রুটি বিবেচনা করা হয়। যেহেতু এই জরিপটা কি একটা বিশাল, মানে পুরো কি এটা যে হচ্ছে তোমার বিশাল এলাকাব্যাপী, যেহেতু এটার মানে এই জরিপটা করা হয় জিওডেটিক, সেজন্য কি এখানে অবশ্যই পৃথিবীর বক্রতাজনিত ত্রুটিটা বিবেচনা করতে হবে। তো এই জরিপ কার্য খুব ব্যাপক, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রীয় জরিপ সংস্থা এই জরিপ কাজ পরিচালনা করে থাকে। ত্রিভুজায়ন পদ্ধতিতে জিওডেটিক জরিপ সম্পাদন করা হয়। আচ্ছা, তারপরের পয়েন্টে কি বলেছে যে জিওডেটিক সার্ভেইং এর উদ্দেশ্য, পারপোজ অফ জিওডেটিক সার্ভেইং। নিম্নলিখিত উদ্দেশ্য সাধনে জিওডেটিক জরিপ করা হয়ে থাকে। 1. ভূপৃষ্ঠের সুদূরবর্তী বিভিন্ন বিন্দুসমূহের আপেক্ষিক বা পরম অবস্থান নির্ণয় করা। 2 নম্বর বলেছে অন্যান্য স্থানীয় জরিপের জন্য দেশব্যাপী প্রয়োজনীয় নিয়ন্ত্রক স্থাপন করা। 3 নম্বর কি বলেছে বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যের সমন্বিত মানচিত্র তৈরি করা। এটা মূলত মানচিত্র তৈরির জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিওডেটিক সার্ভেটা করা হয়ে থাকে, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি কখনোই করা সম্ভব নয়। এই সার্ভেটা হচ্ছে একটা বৃহৎ, খুব ব্যাপক এবং হচ্ছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, এবং এটা কিন্তু এতটাও সহজ না, এবং এটা একটা জটিল একটা প্রক্রিয়া, যেটা কি রাষ্ট্রীয় জরিপ সংস্থারা কেবল করে থাকে। তার মানে আমরা চাইলেও কি এটা প্র্যাকটিক্যাল করতে পারবো না। আমরা যেটা হচ্ছে এমনি ধারণা নেওয়া প্রয়োজন, যেহেতু পরীক্ষাতে প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে, অবশ্যই প্রশ্ন থাকবে, সেজন্য আমাদের একটা সাধারণ বেসিক ধারণা নেওয়ার জন্য আমাদেরকে কি থিওরিগুলো অবশ্যই আয়ত্ত করতে হবে। তাহলে তারপরে কি বলেছে 4 নম্বরে কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সীমারেখা নির্ধারণ করা। আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ডের সীমারেখা। আর 5 নম্বর বলেছে কোনো দেশের বিস্তারিত ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। তাহলে এই সকল কারণে মূলত জিওডেটিক সার্ভেইংটা করা হয়ে থাকে। 7.3 কি বলছে জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট বা নিয়ন্ত্রক বিন্দু। জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট হলো জিওডেটিক জরিপে ব্যবহৃত কতগুলো স্মারক স্তম্ভ বা চিহ্ন বা সার্ভে পয়েন্ট, যা ম্যাপিং এবং বর্ণনাচিত্র তৈরি কার্যক্রমে জিওডেটিক স্মারক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এই জিওডেটিক পয়েন্টগুলো ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একটি কন্ট্রোল পয়েন্ট সাধারণত একটি সংখ্যা বা বর্ণমান প্রতীক দ্বারা বা সংক্ষিপ্ত অর্থবহ নাম দ্বারা কোনো পিলার বা ডিস্ক মার্কারের উপর ছাপ দেওয়া হয়। এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে রক্ষা করে স্ট্যাম্পিং করা হয়, যাতে সহজেই স্মারক বিন্দুসমূহের অবস্থান শনাক্ত করা যায়। বিস্তারিত জরিপ কাজের ক্ষেত্রে একটি দেশের সকল অঞ্চলে এ ধরনের জিওডেটিক কন্ট্রোল পয়েন্টগুলো স্থাপন করা হয়। আমাদের দেশে বাংলাদেশ জরিপ অধিদপ্তর বা সার্ভে অব বাংলাদেশ SOB এই দায়িত্ব পালন করে থাকে। জিওডেটিক কন্ট্রোল পয়েন্টগুলো 2 ধরনের হয়, যথা 1. আনুভূমিক কন্ট্রোল পয়েন্ট, 2 নম্বর হচ্ছে উলম্ব কন্ট্রোল পয়েন্ট। আচ্ছা, আনুভূমিক ও উলম্ব নিয়ন্ত্রক বিন্দু বা হচ্ছে যেটা কন্ট্রোল পয়েন্ট, এটা হচ্ছে এখানে এটার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, আমরা একটু জানি যে এটা কি। আনুভূমিক ও উলম্ব নিয়ন্ত্রক বিন্দুটা আসলে কি। এই বিন্দুগুলো দিয়ে সারা দেশব্যাপী একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। এই কন্ট্রোল পয়েন্টগুলো ভূগর্ভস্থ ইউটিলিটি সিস্টেম, তারপরে রাস্তাঘাট, পাওয়ার পয়েন্ট, পাওয়ার লাইন, টানেল এবং অন্যান্য অনেক অত্যন্ত সূক্ষ্ম প্রকল্প নির্মাণে এবং সঠিক ম্যাপিং প্রকল্প নির্মাণে ব্যবহৃত হয়।
অতি সূক্ষ্ম স্মৃতিস্তম্ভের জন্য স্ট্যাটিক জিপিএস, রিয়েল টাইম কাইনেমেটিক বা আরটিকে এবং অপাস কন্ট্রোল সহ জিপিএস প্রযুক্তি ব্যবহৃত হয়। অনুভূমিক নিয়ন্ত্রক বিন্দুসমূহ ভূপৃষ্ঠের অবস্থানগত তথ্য প্রদান করে। এই বিন্দুগুলো নির্দিষ্ট অবস্থানে স্থাপন করা হয় এবং এর উপর গ্লোবাল পজিশন সন্নিবেশিত থাকে। অন্যান্য প্রকল্প বাস্তবায়নের জন্য স্মারক বিন্দু হিসেবে এই নিয়ন্ত্রক বিন্দুগুলো ব্যবহৃত হয়। এই স্মারক বিন্দুসমূহের মান ইউটিএম বা জিপিএস পদ্ধতিতে লিখিত থাকে। গুগল অনুসন্ধানের মাধ্যমে এর অবস্থান জানা যেতে পারে। আচ্ছা, তারপরে কি বলেছে, উলম্ব নিয়ন্ত্রক বিন্দুসমূহ গড় সমুদ্র লেভেলের সাপেক্ষে নির্ধারণ করা হয়। তাহলে এটা আবার দেখো, উলম্ব যেহেতু সেজন্য এটা কি গড় সমুদ্র লেভেলের সাথে কিন্তু নির্ধারণ করা হচ্ছে। এই নিয়ন্ত্রক বিন্দুগুলো বেঞ্চমার্ক নামে পরিচিত। আমরা সার্ভিং 2 বা 3-তে বেঞ্চমার্ক নিয়ে অনেক আলোচনা ছিল, সেখানে সংজ্ঞা আছে বেঞ্চমার্ক কয় প্রকার, এগুলো আমরা সবই জানি। বেঞ্চমার্ক কোথায় স্থাপন করা হয় এগুলোও কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। এই সকল বেঞ্চমার্কগুলো সমুদ্র লেভেলের থেকে আপেক্ষিক উচ্চতা লিপিবদ্ধ থাকে, বেঞ্চমার্কগুলোতে লিপিবদ্ধ থাকে এবং হচ্ছে ধারাবাহিক ক্রমিকে এগুলো সারা বিশ্ব দেশব্যাপী স্থাপন করা হয়। গুগল অনুসন্ধানের মাধ্যমে এর অবস্থানগুলো জানা যেতে পারে। এই নিয়ন্ত্রক বিন্দুগুলো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন পানি এবং সুয়ারেজ সিস্টেম, মহাসড়ক, সেতু নিষ্কাশন ও শহর অবকাঠামো নির্মাণ ইত্যাদি। আচ্ছা, দেখো, পৃথিবীর আদর্শ জিওডেটিক ডেটাম সমূহ। আচ্ছা, একটি জিওডেটিক ডেটাম বা জিওডেটিক সিস্টেম হলো একটি কোঅর্ডিনেট সিস্টেম এবং কতগুলো স্মারক বিন্দুর সেট যা পৃথিবী পৃষ্ঠের অবস্থানসমূহ শনাক্তকরণে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা তাহলে কি বলছে যে জিওডেটিক যে ডেটামগুলো মূলত একটি কি কোঅর্ডিনেট সিস্টেম যা কতগুলো স্মারক বিন্দুর সেট যা পৃথিবী পৃষ্ঠের অবস্থানটা নির্ণয় শনাক্তকরণে মূলত ব্যবহৃত হয়। সাধারণত গড় সমুদ্রতল ডেটাম হিসেবে ব্যবহৃত হয়, গড় সমুদ্রতল বা মেন সি লেভেল। আচ্ছা, জিওডেটিক ডেটামসমূহ জিওডেসি, নেভিগেশন এবং সার্ভিং এর ক্ষেত্রে কার্টোগ্রাফারগণ পৃথিবী পৃষ্ঠের প্রকৃত অবস্থান নেভিগেশন সিস্টেম ব্যবহার করে থাকেন। এর প্রতিটি অবস্থান একটি প্রসারিত গোলক দ্বারা শুরু হয় এবং অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা সমন্বয়ে সংজ্ঞায়িত করা হয়। পৃথিবী পৃষ্ঠের এক বা একাধিক অবস্থান নোঙর হিসেবে বেস পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। ডেটামের কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য হলো ডেটাম শিফট। দুটি বিশেষ ডেটামের মধ্যে ডেটাম স্থানটি এক দেশ বা অঞ্চলের জন্য প্রবাচিত হতে পারে এবং এর মান 0 থেকে শত শত মিটার পর্যন্ত হতে পারে। তাহলে উত্তর মেরু, দক্ষিণ মেরু ও বিষুবরেখা বিভিন্ন ডেটামের বিভিন্ন অবস্থানে থাকবে, তাই প্রকৃত উত্তরটি সামান্য ভিন্ন হবে। পৃথিবীর সুনির্দিষ্ট আকৃতি ও আকারের জন্য বিভিন্ন ডেটামগুলো বিভিন্ন প্রক্ষেপণ ব্যবহার করে থাকে। জিওডেটিক কোঅর্ডিনেট সিস্টেমে যে ডেটামসমূহ বিভিন্ন দেশ বা অঞ্চলে ব্যবহৃত হয় তা কি আদর্শ ডেটাম নামে পরিচিত। এখানে নিচে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যেটা কিনা বিভিন্ন দেশের এটা কিন্তু একটা আদর্শ ডেটাম এগুলো ধরা হয়। এটা সার্ভে করে সে দেশের সংস্থা কর্তৃক এটা সার্ভে করে এটা একটা নির্ধারণ করেছে একটা ডেটাম। দেখো এখানে WGS84 ফর এক্সাম্পল, দেখো এখানে 72 এটা একটা ডেটাম, এর অবস্থান দেওয়া আছে এবং এটা হচ্ছে কি দ্য ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। নিচেরটা NAD83 দ্য নর্থ আমেরিকান ডেটাম, এটা হচ্ছে নর্থ আমেরিকান দেশের নাম, এটা এই দেশের ডেটাম হচ্ছে এই যে NAD83। আবার নিচেরটাও সেম NAD27, এটা অন্য দেশের একটা, এটা হচ্ছে দ্য ওল্ডার নর্থ, মানে হচ্ছে পুরাতন নর্থ, মানে আগের প্রাচীন নর্থ আমেরিকা, প্রাচীন উত্তর আমেরিকার একটা ডেটাম। তাহলে এভাবে এটা প্রত্যেকটা কয়েকটা দেশের এখানে ডেটামের এক্সাম্পল দিয়ে দিয়েছে। তারপরে 7.6 কি বলেছে আমরা একটু দেখি। আচ্ছা, 7.6 আছে যে ভৌগোলিক স্থানাংশ পদ্ধতি বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম GCS। জিওগ্রাফিতে ভৌগোলিক স্থানাংশ পদ্ধতি হলো পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সুনির্দিষ্ট করার একটি ব্যবস্থা, যেখানে পৃথিবীর প্রতিটি অবস্থানকে সংখ্যা, অক্ষর বা
প্রতীক সেট দ্বারা প্রকাশ করা যায়। কোঅর্ডিনেটগুলোর একটি প্রায়শই একটি উল্লম্ব অবস্থানকে নির্দেশ করে এবং অপর 2 বা 3টি সংখ্যা অনুভূমিক অবস্থানকে নির্দেশ করে। সাধারণ কোঅর্ডিনেটগুলো হলো অক্ষাংশ ল্যাটিটিউড, দ্রাঘিমাংশ লঙ্গিটিউড এবং উচ্চতা বা এলিভেশন। দ্বিমাত্রিক মানচিত্রে একটি অবস্থান উল্লেখ করতে মানচিত্র অভিক্ষেপ প্রয়োজন হয়। আচ্ছা, 7.7 কি বলছে? ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর সিস্টেম বা ইউটিএম সিস্টেম। তাহলে ইউটিএম সিস্টেম যদি বলে যে কি বা কাকে বলে বা এটার ফুল অ্যাব্রিভিয়েশন, তখন কিন্তু তোমাকে লিখতে হবে এটা ইংলিশে, যে ইউনিভার্সাল, ইউটিএম মিন্স ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর সিস্টেম, যেটাকে বলছে কি ইউটিএম সিস্টেম। ইউনিভার্সাল, আচ্ছা ইউটিএম সিস্টেমে কি? ইউটিএম সিস্টেম হচ্ছে কনফর্মাল অভিক্ষেপ যা পৃথিবী পৃষ্ঠের অবস্থানগুলোতে একটি দ্বিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবহার করে। এটার অক্ষাংশ দ্রাঘিমাংশ প্রচলিত পদ্ধতির মতো কোনো একটি স্থানের আনুভূমিক অবস্থান নির্দেশ করে। আচ্ছা, এটা পৃথিবী পৃষ্ঠের উল্লম্ব অবস্থানগুলো সরাসরি শনাক্তকরণে ব্যবহৃত হয়। যা হোক, এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন পদ্ধতি হতে ভিন্ন। ইউটিএম সিস্টেম একটি একক মানচিত্র অভিক্ষেপ নয়। ইউটিএম সিস্টেম একটি কি একক মানচিত্র অভিক্ষেপ নয়। এই সিস্টেমটিতে পৃথিবীকে মোট 60টি অঞ্চলে বিভক্ত করা হয়, যার প্রত্যেকটি 6 ডিগ্রি দ্রাঘিমাংশের ব্যান্ড গঠিত হয় এবং প্রতিটি অঞ্চলে একটি সেকান্ড ট্রান্সভার্স মার্কেটর ব্যবহার করা হয়। নরওয়ে ও সিভালবোর্ডের কয়েকটি ব্যতিক্রম ছাড়া এই জোনের প্রত্যেকটি 6 ডিগ্রি প্রশস্ত। আচ্ছা, এরপরে কি আছে? 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হতে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত মোট 20টি অক্ষাংশ অঞ্চল রয়েছে এবং অঞ্চলগুলোর সি থেকে এক্স দ্বারা চিহ্নিত করা হয়েছে। এর প্রত্যেকটি 8 ডিগ্রি দক্ষিণ উত্তর ব্যবধানে সজ্জিত, কিন্তু এক্স জোনটি কি 12 ডিগ্রি ব্যবধানে অবস্থিত। অঞ্চলগুলো অনুদৈর্ঘ্য জোনের বা লঙ্গিটিউডিনাল জোন দ্বারা সংখ্যা দ্বারা অক্ষাংশ জোনের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। যেমন দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত কি 19F। প্রতিটি অনুদৈর্ঘ্য জোনের মধ্যে ট্রান্সভার্স মার্কেটর অভিক্ষেপ পূর্বায়ন ও উত্তরায়ণ বা ইস্টিংস অ্যান্ড নর্থিংস স্থানাঙ্ক দিতে ব্যবহৃত হয়। পূর্বের জন্য মূলবিন্দুটি বা অরিজিন কেন্দ্রীয় মেরিডিয়ানের থেকে 5 লাখ মিটার পশ্চিমে একটি বিন্দু সংজ্ঞায়িত করা হয়েছে, যা কেন্দ্রীয় মেরিডিয়ানের 5 লাখ মিটার পূর্বে নির্দেশ করে। এটা উত্তর গোলার্ধের জন্য বিষুবরেখা বা ইকুয়েটর মূলরেখা হিসেবে নির্দেশ করা হয়। দক্ষিণ গোলার্ধে উত্তরগুলোর জন্য মূলবিন্দুটি বা অরিজিনটি কি করা হয়? বিষুবরেখা থেকে এটা হচ্ছে এত মিটার দূরে দক্ষিণে নির্দেশ করা হয়েছে। এভাবে স্থানাঙ্কগুলো একটি ইউটিএম অভিক্ষেপ জোনের মধ্যে বিষুবরেখা হতে উত্তর বা দক্ষিণে একটি অবস্থান নির্দেশ করে। তবে প্রতিটি জোন ও গোলার্ধের জন্য একটি স্থানাঙ্ক পদ্ধতি পুনরাবৃত্তি করা হয়। এটি অতিরিক্তভাবে ইউটিএম অনুদৈর্ঘ্য অঞ্চলের জন্য প্রয়োজনীয় এবং অন্যটি স্বতন্ত্রভাবে বিশ্বব্যাপী অবস্থান নির্ধারণে গোলার্ধ বা অক্ষাংশ জোনে ব্যবহৃত হয়। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আমরা আজকে তাহলে 7.7 এই টপিক পর্যন্তই শেষ করি। আগামী দিন যেটা আছে এর পরের লিসনে আমরা বাকিটা প্লাস হচ্ছে অনুশীলনীর যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।